সকালে বেলা রূপার ডাকে ঘুম ভাঙল। ঘুম চোখে বাম হাতের কবজি উল্টিয়ে ঘড়িটা দেখতেই চোখ কপালে উঠে গেল। 8:30 বাজে। অফিস যাওয়ার জন্য রেডি হতে মায় 30 মিনিট বাকি। কাদুরির উপর এখন খুব রাগ হচ্ছে, ও তো আমার রুমেই আমার সাথে ঘুমিয়েছিল। সকালে ডেকে দিলই হতো। রাগে এখন গা গিজ গিজ করছে। ওই আরো আগে ডেকে দিতে পারলি না? আমি বারে তোমাকে সেই 20 মিনিট যাবৎ ডাকতেছি, তোমারই তো কোনো খবর নাই। রূপা, তোর মন্ডু ডাকছিস, যা এখন এখান থেকে। আমি ওকে ওকে যাচ্ছি। নিজে মরার মতো ঘুমিয়েছিলে, এখন আমার সাথে হুদাই রাগ দেখাচ্ছে। রূপা বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আমি তাড়াহুড়ো করে হাতে টারওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। তখনই এও এও সরি, আমি কিছু দেখিনি। চোখে হাত দিয়ে আমি এখন আমার কি হবে? আমার সবকিছু তুমি দেখে নিয়েছ কাদুরি। ওই না না, আমি কিছু দেখিনি। আর হ্যাঁ, তুমি দরজা লক কেন করনি হুমম? আমি দরজা লক করতে ভুলে গেছি, এখন আমার আর কিছুই রইল না। কাদুরি, ওই তোমার ন্যাকা কান্না বন্ধ কর, দেখেছি বেশ করেছি। দরজা লক না করেই ভালো করছো। বিয়ের আগেই হবু বউয়ের সৌন্দর্যটা দেখে নিলাম। আমি কি তুমি আসলেই একটা লুচু, বদমাইশ, বান্দর, হনুমান। কাদুরি, আচ্ছা বাবা, সবকিছু আমি। এখন তাড়াতাড়ি বের হও, আমার হাতে একদম সময় নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। আমি 5 মিনিট পর কাদুরি ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। ও বের হবার সাথে সাথেই ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুমে আসলাম। এসে রেডি হয়ে নাস্তার টেবিলে আসলাম। কোনো মতো হালকা কিছু খেয়ে অফিসের উদ্দেশ্য বের হয়ে গেলাম। যাক বাবা, অবশেষে সঠিক সময়ে অফিসে এসে পৌঁছালাম। আজকে আমাদের নতুন বস আসবে। নতুন বস বলতে কোম্পানির মালিকের মেয়ে। উনি বিদেশে পড়ালেখা করেন। এখানে কিছু দিন থাকবে আর অফিসের সব দেখাশোনা করবে। আমি আমার ডেস্কে বসে হাতের ফাইলের কাজগুলো দেখছি। এমন সময় সবাইকে কনফারেন্স রুমে ডাকা হলো। সবাই একে একে বসের মেয়ের সাথে পরিচয় পর্ব সেরে যার যার কাজে চলে গেলেন। আমি যেই পরিচয় দিতে যাব, তখন উনি বললেন, আপনার নাম মোহাম্মদ রবিউল হোসেন। রবি, তাই না? আদিবা, বসের মেয়ে। উনি আমার নাম জানলেন কি করে? উনি তো বিদেশে থাকেন, আর এই প্রথম আমাকে দেখছেন। তাহলে উনি আমার নাম কি করে জানলেন? মনে মনে চিন্তা করতে লাগলাম। জি হ্যাঁ ম্যাডাম, বাট আপনি কি করে জানলেন? আমি আমাকে ম্যাডাম না বলে নাম ধরে ডাকবে, আর আপনি নয় তুমি করে বলবে। আদিবা, কি যে বলেন ম্যাডাম, আমি আপনার সামান্য কর্মচারী, আর আপনি মালিক তা কখনো হয় না। আমি কে কর্মচারী, কে মালিক তা কোনো বিষয় না, আমি যা বলছি তা বলবে। বুঝতে পেরেছ? আদিবা, জি ম্যাডাম। না হ্যাঁ, আমি আবার ম্যাডাম। ও নো রবি, প্লিজ কল মি আদিবা অনলি আদিবা, আই লাইক ইট, ইউ আন্ডারস্ট্যান্ড? আদিবা, আমি যেন কোনো ঘোরের মধ্যে আছি। কি বলছেন আদিবা ম্যাডাম এসব? জি হ্যাঁ, চেষ্টা করব ম্যাডাম। আমি চেষ্টা করলে হবে না, আমি যা বলছি সেগুলো করতে হবে। আর শুন, তুমি এখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি পদে কাজ করবে, ঠিক আছে? আদিবা, আচ্ছা, আমি কি এখন যেতে পারি? আমি ওকে যাও, দরকার হলে ডেকে নিব। আদিবা আদিবার রুম থেকে বের হয়ে সোজা আমার ডেস্কে চলে আসলাম। এসেই ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। চেয়ারে বসে বসে ভাবছি, আদিবা ম্যাডাম আমাকে কেন বা নাম ধরে ডাকতে বলল? ওনাকে কেন বা পার্সোনাল সেক্রেটারি পদে নিয়োগ দিল ওনার?
আর উনি তো আমাকে কখনোই দেখেনি, আজই প্রথম দেখল। আর প্রথম দেখাই এমন ব্যবহার করল যেন আমাকে কত চেনে উনি। দূর, ভালো লাগছে না। যতই চিন্তা করছি এসব নিয়ে ততই সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এত শত বুঝে লাভ নাই, উনি মালিক আর আমি কর্মচারী, ব্যাস। হাতের ফাইলগুলো দেখছি আর সকালের বলা ম্যাডামের কথাগুলো চিন্তা করছি। তখনই ফোনের রিংটা বেজে উঠল। দেখি কাদুরি ফোন করছে। হ্যালো, আমি। কি করো গো তুমি, কাদুরি? এই তো অফিসের কাজে একটু ব্যস্ত, আমি। দুপুরে খেয়েছ তুমি? কাদুরি। না, একটু পর খাবো, হাতের কাজগুলো শেষ করে, আমি। ওহ, আচ্ছা, খেয়ে নিও, কাদুরি। ওকে মহারানী, তুমি? মা রূপা, খেয়েছ? আমি। জি মহারাজ, আমরা সবাই খেয়েছি, এখন আপনিও খেয়ে নিন। রাখছি, কাদুরি। বলেই ফোন রেখে দিল। কাজের চাপের কারণে ভুলেই গেছিলাম লাঞ্চের কথা, যাই গিয়ে লাঞ্চ করে আসি। লাঞ্চ করে এসে বাকি কাজগুলো করে নিলাম। অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্য হাঁটছি, তখনই আমার সামনে গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলে দিয়ে বলল, মি রবি সাহেব, আসো, তোমাকে নামিয়ে দেই। আদিবা। না ম্যাডাম, আমার বাসা এই তো সামান্য একটু দূরে, হেঁটে চলে যাব, আমি। আসতে বলছি, আসো, না হলে খারাপ হবে। আদিবা। ওকে, আসছি, আমি। বলেই গাড়িতে গিয়ে বসলাম। বলা তো যায় না, যদি আবার চাকরি থেকে বরখাস্ত করে দেয়। যদিও গাড়িতে বসে অস্বস্তি বোধ করছি, তারপরও নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেই বসে আছি। হঠাৎই আমার চোখ পড়ল আদিবার উপর। হালকা মেকআপ, দেখতে একবারে দুধে আলতা গায়ের রং। দুধে আলতা গায়ের রং বললেও কম বলা হবে। চোখে হালকা কাজল, টানা টানা দুটি চোখ, একটু চ্যাপ্টা নাক, তার সাথে সামঞ্জস্য রেখে হালকা গড়নের মুখমণ্ডল, সব মিলিয়ে কোনো অপসরী। অফিসে কাজের চাপ আর আজ প্রথম বিধায় তেমনভাবে তাকাইনি আদিবার দিকে। কিন্তু এখন তাকিয়ে তো আর চোখ ফেরাতে কষ্ট হচ্ছে। যে কোনো ছেলের বুকের বাম পাশে জায়গা করে নেওয়ার জন্য আদিবার ওই মায়াবী মুখ আর চোখই যথেষ্ট। আর বাকি সব না হয় বাদ দিলাম। কি দেখছ এমন করে? আদিবা। আদিবার ডাকে আমার ঘোর কাটল। না কিছু না, আপনি অনেক সুন্দর আর কিউট, আমি। হিহিহি, তাই নাকি? থ্যাঙ্কস আদিবা। দূর, মুখ ফসকে বের হয়ে গেছে কথাটা। আপনি অনেক সুন্দর। না জানি আদিবা এখন কি সব ভাববে উল্টা পাল্টা। যা ভাবার ভাবুক, তাতে আমার কি হুম। আমার কাদুরিই আমার সব। এইখানে রাখেন ম্যাডাম, আমি। আবার ম্যাডাম, আদিবা বলে ডাকতে বললাম না। আর এখানেই তোমার বাসা? আদিবা। জি, একটু সামনেই, আমি। ওকে, যাও, আর নেক্সট টাইমন যেন ম্যাডাম না শুনি। আদিবা। ওকে ওকে, আমি। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল কাদুরি। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে আমি মা রূপা বসে একটু গল্প করছি, আর কাদুরি সার্ভ করছে। পরে সবাই মিলে একটু টিভি দেখলাম। আমার ঘুম পাচ্ছিল, তাই রুমের দিকে আসতেই মা বলল, ছি রবি, আমার তোকে নিজের ছেলে বলতে কষ্ট হচ্ছে, মা। মায়ের কথা শুনে রীতিমত সরকট খেলাম। কি বলছে মা এসব? কি বলো মা, আমি আবার কি করছি? আমি। জানিস না কি করছিস তুই? আমাকে কাদুরির ব্যাপারে সত্যটা কিভাবে না বলে থাকতে পারলি? মা। মানে মা, আমি। কাদুরি যদি কালকে সত্যটা না বলতো তাহলে তো আমি জানতামই না। আমি আরও তোর বউ ভেবে কাদুরিকে তোর সাথে থাকতে তোর রুমে জোর করে পাঠিয়েছি। এখন তো আমার নিজেরও লজ্জা লাগছে, মা।
মায়ের কথা শুনে আমিও লজ্জা পেলাম। কাদুরির দিকে তাকিয়ে দেখি ও লজ্জা পেয়েছে। লজ্জা মাখা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে রয়েছে। আর রূপা মিটিমিটি হাসছে মায়ের কথা শুনে আর আমাদেরকে দেখে। যাই হোক, এখন এত লজ্জাবতা সাজতেন হবে না। আজ থেকে কাদুরি রূপার সাথে ওর রুমে থাকবে রাতে। মা। মায়ের কথাটা শুনে আমার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে এখন। মা এমন অবিচার না করলেও পারত আমার সাথে। আমার অবস্থা দেখে কাদুরি আর রূপা মিটমিটি হাসছে। আর আমার পুরো শরীর রাগে জ্বলছে ওদের হাসি দেখে। যাই হোক, মনে মনে সান্ত্বনা দিলাম, অল্প কয়দিনই তো, আর তাছাড়া রাতেই তো শুধু। দিনের বেলায় তো আর কোনো মানা নেই, তখন না হয় শোধ করে নিব সব, হো হো করে হাসা মুখ। এসব ভাবতে ভাবতে রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে কখন চোখের পাতা এক হয়ে গেল বুঝতেই পারিনি। সকালবেলা কাদুরি আমার রুমে এসে আমাকে ডাকতেই দেখে আমার ফোনে রিং হচ্ছে। কাদুরি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে যা শুনল, সেটা শোনার জন্য কাদুরি মোটেও প্রস্তুত ছিল না। সকালে রূপার ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলাম। সবাই মিলে নাস্তা করলাম, কিন্তু কাদুরি রেখে দেখলাম না কোথাও। আমি নাস্তা করতেছি আর চোখে কাদুরিকে খুঁজতেছি, কিন্তু কোথায় দেখতে পেলাম না। ব্যাপারটা একটু ভাবালো আমায়। মেয়েটা কোথায় গেল, কোথায় দেখতে পেলাম না সকাল থেকে। মনে মনে চিন্তায় পড়ে গেলাম। রুমে এসেই রূপাকে ডাক দিলাম। কি রে, কাদুরি কোথায় রে রূপা? আমি। আছে হয়তো কোথায়, রূপা। সকালে থেকে তো কোথাও দেখতে পেলাম না, কোথায়ও গেছে কাদুরি? আমি। না ভাইয়া, কোথায়ও যায়নি। আর আমি সকালে দেখলাম ভাবির মন খারাপ। তোদের মাঝে কি ঝগড়া হয়েছে, রূপা? আরে না, রাতের খাবার পর থেকে তো আমি ওকে আর দেখি নাই, ঝগড়া হবে কিভাবে? সকাল সকাল আবার ওর কি হলো? আমি কি জানি, হবে হয়তো ছাদে বা অন্য কোথাও, রূপা। ঘড়িতে তাকিয়ে দেখি অফিসের টাইম হয়ে গেছে। তাই আর দেরি না করে অফিসে উদ্দেশ্য বের হয়ে গেলাম বাসা থেকে। রাস্তায় হাঁটতেছি আনমনে, আর ভাবতেছি সকাল সকাল আবার কি হলো কাদুরির। কোথাও দেখতে পেলাম না। দূর, ভালো লাগছে না কিছু। প্রতিদিন কাদুরির হাসি মুখ দেখেই অফিসে আসি, আজ কোথাও দেখলাম না। মনটা ভীষণ খারাপ লাগছে। এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। নিজের ডেস্কে গিয়ে বসলাম। প্রজেক্টের ফাইলগুলো দেখছি। তখনই পিয়ন এসে বলল, বড় সাহেবের রুমে যেতে আমাকে ডাকছে। পিয়ানে কে বলে আমি বড় সাহেবের রুমে গেলাম। গুড মর্নিং, আসতে পারি স্যার? আমি। প্লিজ, রবি সাহেব আসুন, বসুন। আনোয়ার, বড় স্যার। ধন্যবাদ স্যার। চেয়ার টেনে বসতে বসতে আমি। রবি সাহেব, আপনাকে যে প্রজেক্টের কাজগুলো দিলাম তা কতদূর আগালো? আনোয়ার, জি স্যার, অনেকটা শেষের পথে, আর বেশি সময় লাগবে না প্রজেক্টটা শেষ করতে। আমি। আপনার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। আর কাজটা খুব শীঘ্রই শেষ করে আমাকে জানাবেন। বিদেশি এমপ্লয়াদের আমার কথা হয়েছে, ওনারা আগামী 25 তারিখ আমাদের সাথে মিটিং রেখেছেন। আনোয়ার, ইনশাল্লাহ তার আগেই শেষ হবে স্যার। আমি। আচ্ছা, আপনি এখন আসুন। আনোয়ার। স্যারের সাথে কথা বলে যেই রুমের দরজা খুলে বের হব, তখনই আও আও, সরি সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। আমি। ইটস ওকে। আর ম্যাডাম নয়, রাগী লুক নিয়ে আদিবা। কোথাও ব্যথা পাননি তো? আমি। আমি ঠিক আছি রবি। আদিবা।
বলেই আব্বু তোমার সাথে আমার কিছু কথা আছে আনোয়ার স্যারকে উদ্দেশ্য করে বলল। আমি যেই বের হতে নিব তখন বলল, রবি তুমিও থাকো, আব্বুর সাথে কথাগুলো তোমাকে নিয়ে। আদিবার কথাটা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এসি রুমে আছি তারপরও আমি ঘেমে একাকার। মনে মনে বললাম, আমি কি করলাম আবার আদিবার, না জানি আমার উল্টাপাল্টা কি সব বলে আমার চাকরিটাই নিয়ে নেয়। আল্লাহ বাঁচাও আমাকে। আমার চিন্তিত মুখ দেখে আদিবা বলল, কি রবি আব্বুকে সব বলে দিব? আদিবার মুখে একথা শুনে আমার তো প্রাণ যায় যায় অবস্থা। আদিবা আমার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। আর আমার এদিকে জানটাই বের হয়ে যাচ্ছে, এই বুঝি চাকরিটা গেল। মামুনি তুমি যেন কি বলবে বলছিলে? আনোয়ার: হ্যাঁ আব্বু, আব্বু আমার রবিকে অনেক পছন্দ হয়ে। আদিবা: হায় হায়, এই মেয়ে বলে কি এসব? পাগল হলো বুঝি? আমার তো এখন আরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। না জানি এখন আবার বড় স্যারকে কি বলে, কে জানে। চিন্তায় গলা কাঠ হয়ে আসছে গভীরভাবে। তাই মামুনি, আমার এত স্টাফদের মাঝে তোমার রবিকেই পছন্দ হলইস। রবির সত্যিই ভাগ্য ভালো, আমার সুইট হার্ট মা আদিবা রবিকে পছন্দ করেছে। আনোয়ার: এসব কি হচ্ছে এখানে? সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারতেছি না আমি। বাপ মেয়ে কি একসাথেই পাগল হলো নাকি? নাকি কোনো চক্রান্ত চালাচ্ছে আমাকে নিয়ে? হ্যাঁ আব্বু, রবিকে আমার খুব পছন্দ হয়েছে। রবি আসলেই খুব সহজ সরল আর যথেষ্ট স্মার্ট, সাথে একটু বোকাও, চোখ টিপনি দিয়ে আমাকে, তাই আমার ওরে খুব পছন্দ হয়েছে। আদিবা: আচ্ছা আচ্ছা, খুব ভালো। আনোয়ার: আব্বু আমি রবির সাথে আলাপ আলোচনা করে তোমাকে ডেট জানাবো। আর আমি রবিকে আমার সাথে নিয়ে যখন তখন কিন্তু বের হয়ে যাব। আদিবা: আচ্ছা মামুনি, তোমার যা মন চায় তা করো। আনোয়ার: আমার লক্ষ্মী আব্বুটা উম্মাহ। আদিবা আমার হাতটা ধরে বড় সাহেবের রুম থেকে বের হয়ে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম। আমার সাথে ব্যাপারগুলো কি হচ্ছে একটু বুঝতে চেষ্টা করতেছি, বাট মাথায় কিছুই কাজ করছে না। সব মাথার উপর দিয়েই যাচ্ছে। আনোয়ার বসে বসে ভাবছে, আমার এত টাকা পয়সা, তারপরও একটা জিনিসের চাহিদা কখনোই আমি আদিবাকে দিতে পারিনি। সেটা হলো মায়ের আদর। এই একটা জিনিস ছাড়া সবকিছুই দিয়েছি আমি মেয়েটাকে। ওর কোনো চাওয়াই আমি অর্পণ রাখিনি, আজও রাখব না। ইনশাল্লাহ ওর পছন্দের ছেলের সাথেই ওর বিয়ে দিব। মেয়েটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আর কিছু দিন পর ওকে অন্যের ঘরে পাঠাতে হবে। এই কাজটা সুন্দর মতো করতে পারলেই আমার সব মুক্তি। এসব ভাবতে ভাবতে আনোয়ার ঠোঁটে হাসির ঝলক ফুটল, যা আদিবার পছন্দ আছে বলতে হয়। রবির মতো ছেলেকে পছন্দ করেছে। রবিকে যে কোনো মেয়ের বাবাই পছন্দ করবে, কারণ রবি শিক্ষিত, ভদ্র, নম্র, বিনয়ী আর যথেষ্ট সচেতন ও মার্ট। সব মিলিয়ে রবি একদম পারফেক্ট আদিবার জন্য। আনোয়ার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই রবি চলো। আদিবা: কোথায়? আমি একটু বাহিরে যাব। আদিবা: ঘড়িতে তাকিয়ে দেখি 11:30 বাজে। আমি এখন যেতে পারবো না, হাতে কিছু প্রজেক্টের কাজ আছে, সেগুলো শেষ করার পর যাব আমি। কি রাগী লুক নিয়ে, আমার চেয়ে তোমার কাজ বড়? আদিবা: জি, আগে কাজ, তারপর তুমি। আমি ওকে দেখাচ্ছি তোমার কাজ, আমি এখনই আব্বুর কাছে যাচ্ছি। আদিবা: এত রাগ করো না আদিবা। আর প্রজেক্টের কাজটা 3 দিনের মধ্যে কমপ্লিট করতে না পারলে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। আমি ওকে আমার নাম ধরে ডাকা আর তুমি করে বলার জন্য
তোমার লাঞ্চ টাইমন পর্যন্ত সময় দিলাম, তবে লাঞ্চ আমরা বাইরে গিয়ে করব কেমন? আদিবা: আচ্ছা ঠিক আছে। আমি: যাক বাবা, মনে হলো প্রাণটা থাকল। মেয়েটার মাথার তার ছিঁড়া নাকি? কে জানে, হবে হয়তো। কি সব কথা বলছে এসব? আবার বড় সাহেব ও মেয়েটার সব কথার সাথে সাড়া দিচ্ছে। বাপ মেয়ে দুজনই একটু পাগলা নাকি? দূর, আমার এত বেশি বুঝে কিছু যায় আসে না। এখন প্রজেক্টের কাজে মন দিই। কিছু সময় প্রজেক্টের কাজ করার পর আদিবা এসে আমার ডেস্কে হাজির। দেখি রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 2টা ছুঁই ছুঁই। কি ব্যাপার রবি, পিয়নকে পাঠালাম কোবার তোমার কাছে? আদিবা: ওহ সরি, কাজটা শেষ করতে একটু লেট হয়ে গেছে। আমি: ওকে বুঝেছি, এখন চলো, খুব খিদে পেয়েছে। আদিবা: ওকে চলো। আমি বলেই আমি আর আদিবা অফিস থেকে বের হয়ে গাড়িতে বসলাম। তারপর মতিঝিলের হীরাঝিল হোটেলে আসলাম। এসে দুজনে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর কাদুরির কথা খুব মনে পড়ল। প্রতিদিন মেয়েটি আমাকে লাঞ্চের সময় ফোন করে জিজ্ঞেস করত লাঞ্চ করছি কিনা, কিন্তু আজ একবারও ফোন করেনি বা কোনো SMS-ও করেনি। তাই কাদুরিকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ। অনেকবার ট্রাই করলাম, বারবার যান্ত্রিক নামক মহিলাটি ও বারবার সুইচ অফও বলছে। মনটাই খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করতে লাগলাম, কি হলো আবার কাদুরির হঠাৎ? টেনশনে যেন মাথায় কাজ করছিল না। কি হলো রবি, তোমাকে বেশ টেনশনে লাগছে? আদিবা: আদিবার ডাকে ঘোর কাটল। না কিছু না, চলো অফিসে। আমি: অফিস যাব না, আমরা এখন ঘুরতে যাব। আদিবা: কিন্তু বড় স্যার যদি কিছু বলে? আমি: আব্বু কিছু বলবে না। আমি বলে এসেছি তোমাকে নিয়ে লাঞ্চ করব, আর তারপর ঘুরতে যাব। আদিবা: ওহ। তারপর আমরা TSC-তে আসলাম। একটু হাঁটাহাঁটির পর আমরা গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলাম। দুজনের মুখে কোনো কথা নেই। একটু নীরবতা। নীরবতা ভেঙে আমিই বললাম, আচ্ছা আদিবা, তুমি একদিনের মধ্যেই আমাকে চিনে ফেলছ, যে লাইকও করে ফেলছ? আমি: একদিন না, আমি অনেক আগে থেকেই তোমাকে চিনি আর তখন থেকেই তোমাকে লাইক করি আর ভালোবাসিও। আদিবা: আদিবার মুখে ভালোবাসি কথাটি শুনে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। বড় লোকের মেয়ে বলে কথা, আপোষে ভালোবাসা না পেলে জোর করে টাকা দিয়ে হলেও কিনে নিবে। এদের কাছে সবকিছুই সাধ্য হয়ে যায়। না, আমি কাদুরি ছাড়া কাউকে ভালোবাসব না। আমার জীবনে শুধুই এখন কাদুরি। সুলতানা চলে যাবার পর আমার জীবনের সবটা জুড়ে এখন শুধু কাদুরি আর কাদুরি। এখানে আর অন্য কাউকে জায়গা দিব না। এবার সে যেই হোক না কেন। কি আর ভালোবাসা? আমি: ভালোবাসা, আমি তোমাকে গত 2 বছর যাবৎ ভালোবাসি। আদিবা: কিছুই বুঝতেছি না, কি বলছে আদিবা এসব? আমি ওদের অফিসে জয়েন্ট করলাম 1 বছর হলো, আর ও আমাকে গত 2 বছর যাবৎ পছন্দ করে, ভালোবাসে। এটা কি করে সম্ভব? যেন কোনো ঘোরের মাঝে আছি। সবটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। কি তা করে সম্ভব? তুমি তো আমাকে একদিন আগেই দেখছ আর জানছ। 2 বছর আগে থেকে কি করে ভালোবাসবে? আমি: সবই সম্ভব, বুঝেছ রবি। আদিবা: বুঝলাম, পাগলের প্রলাপ। বিড়বিড় করে আচ্ছা তখন বললে, বড় স্যারের সামনে এখন শুধু ডেটটাই বাকি। কিসের ডেট বাকি? আমি: তোমার আমার বিয়ের ডেট। মুচকি হেসে আদিবা: এ কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি বলে এসব এ মেয়ে?
পাগল নাকি? মেয়েটি কি বলে সে নিজেও জানে না, আর আমিও বুঝতেছি না। সবই যেন রূপকথার কাহিনীর মতো শুনতেছি। মাথা একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। চল ওই দিকটাই যাই, বলেই আদিবা আমার হাতটা ধরে টেনে তুলে নিয়ে নিল। দুজনে অনেক সময় ঘোরাঘুরি করলাম, কিন্তু আমার মনে শুধু কাদুরির কে নিয়ে টেনশন। এদিকে আদিবা দিচ্ছে এক টেনশন কি সব উল্টা পাল্টা বলতেছে। আর ওইদিকে কাদুরি, সকালে মেয়েটি কোথাও দেখলাম না, এখন ফোন বন্ধ, হঠাৎ মেয়েটির কি হলো? দূর, এত টেনশন মাথায়, টেনশনে পাগল হয়ে যাব। আর একটু সময় ঘোরাঘুরি করে, হালকা নাস্তা করে আদিবাকে বিদায় দিয়ে আমি সন্ধ্যার একটু পর বাসায় ফিরলাম। কলিং বেল কয়েকবার চাপার পর দরজা খুলল। দরজা খুলেই, ওহ জানু, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছ বলেই আমাকে কিছু বলতে না দিয়েই দুই হাতে জড়িয়ে ধরল। আমাকে কিছু বলতে না দিয়েই জড়িয়ে ধরল দু হাতে। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন একটা পরিবেশের জন্য, তাই টাল সামলাতে না পেরে একটু ঝুঁকে পড়লাম। নিজেকে সামলিয়ে বললাম, বাবা, হঠাৎ আমার হবু বউটা দেখি রোমান্টিক হয়ে গেল। সকাল থেকে তো তার কোনো দেখাই পেলাম না। আমি দেখতে হবে তো বউটা যে রবির। হি হি হি। ফারজানা। কণ্ঠটা শুনে একটু বিস্মিত হলাম। না, এটা তো কাদুরির কণ্ঠ না। পিছন ফিরে আমার চোখ কপালে উঠে গেল। আরে মিতু, তুই? আমি, জি আমার রবি বর সাহেব, আমি ফারজানা। তুই কখন আসলি? আর কে আসছে তোর সাথে? আমি এই তো একটু আগে আসলাম, আর রাব্বি ভাইয়া আসছে। ফারজানা, তুই পাগলি আর ভালো হলি না, দুষ্টুই রয়ে গেলি। আর একটা ফোন দিয়ে তো বলতে পারতি তুই আসবি। আমি এখন ন্যাকামি হচ্ছে, সকালে তোমায় ফোন দিয়েই জানিয়ে দিলাম। ফারজানা, কি? কখন তুই ফোন দিলই? আর কি কথা বলছিস? আমি, বাবা, আমার বরটা দেখি এখন আবার শুনতে চায় সকালের কথাগুলো। ফারজানা, মানে তুই আসলে ফোনে কি বলছিলি? আমি বলছি, জানু, আমি আসতেছি আজকে তোমার কাছে, তোমাকে আর একা থাকতে হবে না, আমি তোমাকে আজ থেকে খুব ভালোবাসা দিব আর কত কি ব্লাবলা। ফারজানা। ফারজানার কথা শুনে আমি তো পুরো অবাক। পকেট থেকে ফোনটা বের করে দেখি 8টার দিকে একটা ফোন আসছে, তাও আননোন নাম্বার। ফারজানাকে জিজ্ঞেস করতেই ও বলল ওটা ওর নতুন নাম্বার। ফারজানা কথা মতো আমি তো তখন ঘুমিয়েছিলাম। তাহলে ফোন রিসিভ করল কে? তার মানে সকালে কাদুরি আমার রুমে আমাকে ডাকতে এসে ফোনটা রিসিভ করল। আর ও এসব কথা শুনে, কি গো বর, কি এত ভাবছ তুমি? ফারজানা। ফারজানার ডাকে ঘোর কাটল। তোর বর ডাকা বের করছি, দাঁড়া। আমি, হিহিহি, আমার বরটা কি বলে? ফারজানা, ওই পাকনা বুড়ি চুপ কর, বর্বর বলে মাথাটা নষ্ট করে দিলই। আমি, তুমি এখনো বসে আছো? কয়টা চর থাপ্পড় দিয়েই তো চুপ করে দিতে পারো বদমাইশটাকে। রাব্বি। আরে রাব্বি, কেমন আছিস ভাই? আমি, এই তো ভাইয়া, চলছে মোটামুটি। রাব্বি, আন্টি কেমন আছে? আর সাথে মামা? আমি, সবাই খুব ভালো আছে, শুধু আমি ভালো নাই আমার বরটাকে ছাড়া। ফারজানা, দাঁড়া, তোরে বরের আদর দেখাচ্ছি। আমি এই বলে যখন ফারজানাকে দৌড়ানি দিলাম, ও এক দৌড়ে মায়ের রুমে চলে গেল। পরে রাব্বিকে সোফায় বসতে বলে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে একটু রুমে বসেছিলাম। ফোনটা বের করে কাদুরির নাম্বারে ফোন দিলাম। মেয়েটাকে সকাল থেকে এখন পর্যন্ত দেখিনি। মনটা খুব ছটফট করছে একটু দেখার জন্য। প্রথমবার রিং হলো, রিসিভ করল না। পরে আবার দিলাম, রিসিভ করল না।
পরে বার দেখি সুইচ অফ। বুঝেছি ফারজানার সকালের ফোনের কথাগুলো শুনে মেয়েটা খুব বেশি রাগ করে আছে আমার সাথে। আসলে ভালোবাসার মানুষকে যখন অন্য কেউ জানু বর ডাকে তখন রাগ হবারই কথা সবার। তাই কাদুরির ও হয়েছে। ওয়েট কাদুরি, তোমার রাগ সব মিটিয়ে দিব আমার ভালোবাসা দিয়ে, আর আমাকে সারাদিন কষ্ট দেওয়ার শাস্তিও দিব হুমম। মিতু পাগলিটা কি বলল না বলল সেটার জন্য তুমি আমাকে সারাদিন কষ্ট দিবে, তার শাস্তি তো পেতে হবেই তোমাকে মহারানী কাদুরি। এসব মনে মনে ভাবতেছিলাম। আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম ফারজানার কথা। ফারজানা আক্তার মিতু ওর পুরো নাম। আমার কাজিন হয়। দুষ্টু পাগলিটা আমার 10 বছরের ছোট। ওরা 2 ভাই বোন, রাব্বি আর ও। 2 ভাই বোনকে দেখলে কেউ বলবে না ওরা ভাই বোন, সবাই বলবে ওরা বন্ধু। আসলে ওদের সম্পর্কটাই একদম বন্ধুর মতো। ফারজানা যখন খুব ছোট ছিল, মানে ওর বয়স যখন 5 বছর ছিল, তখন ওদের বাড়ি গিয়েছিলাম। আর তখন খামামনি দুষ্টুমি করে ওরে বলল, দেখ দেখ তোর বরটা চলে এসেছে আমাদের বাড়িতে। দেখ তোর বরটা কত মিষ্টি দেখতে, একদম তোর মতো। ব্যাস কাজ হয়ে গেল বর। সেই থেকে যে উনি আমাকে বর ডাকা শুরু করছেন। আজ অবধি আমি তার বড়ই রয়ে গেলাম। তারপর থেকে ওদের বাড়িতে গেলে আমার বর এসেছে আমার বর এসেছে বলে পুরো বাড়ি মাথায় তুলে রাখত। খালামনি আর আমরা সবাই তখন ওর কাণ্ড দেখে হাসতাম। পাগলি বোনটার সেই দুষ্টু কাণ্ড কারখানা আর গেল না। আপনারা তো দেখলেই বাকিটা। ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে বসতে বললাম, রূপা, কাদুরি কোথায় রে? আমি। আমার কথা শুনে ফারজানা কিছুটা বিস্মিত চোখে ভ্রু কুঁচকে তাকাল। মনে হলো যেন আমি কোনো এলিয়েন। কাদুরির সকাল থেকে নাকি শরীরটা একটু খারাপ লাগছে, তাই রূপার রুমেই শুয়ে আছে। মা, মানে কি হইছে ওর? আমি। বাবা হবু বউয়ের জন্য দেখছি একবারে মনে টান লাগছে শরীর খারাপের কথা শুনে। রূপা। মা। রূপার কথা শুনে বুকের বাম পাশ চিনচিন ব্যথা অনুভব হল। মনটা একেবারে খারাপ হয়ে গেল আমার। এই কাদুরিটা কে আবার আমার বরের হবু বউ মানে? ফারজানা। সে অনেক কথা পরে বলবো তোকে আমি। ওকে, বাট ওই সতীনের চুল না ছিঁড়লে আমার নাম ফারজানা নাহু যে আমার বররে টানাটানি করতেছে। ফারজানা। ফারজানা কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। খাওয়া শেষ করে সবাই মিলে একটু আড্ডা দিয়ে যে যার রুমে চলে আসলাম। আমার মনে ঝড় বয়ে যাচ্ছে কাদুরির কি হয়েছে সেটা নিয়ে। তাই রূপার রুমের দিকে গেলাম। গিয়ে দেখি কাদুরি বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আকাশের দিকে তাকিয়ে। মনে হয় কোনো বিষণ্ণতার তার মধ্যে কাজ করছে। আর রূপা রুমে নাই। কোনো কিছু না ভেবে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম কাদুরি রেকে। আমার হঠাৎ এভাবে জড়িয়ে ধরাতে ও টাল সামলাতে না পেরে একটু পড়তে নিলেই আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কাদুরি নিজেকে সামলিয়ে নিয়ে বলল, তুমি এখানে কেন? মুখটা মলিন করে কাদুরি। বারে, বউয়ের কাছে বুঝি আসা যাবে না? আমি। কে তোমার বউ? আমি কারো বউ না কাদুরি। তুমি আমার বউ, কুড়িয়ে পাওয়া বউ বুঝেছ মহারানী। আমি। বলেই যখন কাদুরিকে জড়িয়ে ধরতে গেলাম, ও একটু দূরে সরে গেল আর বলল, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। অনেক কষ্ট সহ্য করে মামার বাড়িতে বড় হয়েছি। সাব্বির ভাই ছাড়া ওর মামাতো ভাই কেউ আমাকে কখনো ভালোবাসেনি। ভালোবাসা কি সেটা কোনো দিন আমার জীবনে আসেনি। তুমি যখন আমার দুর্ঘটনার পর আমাকে আশ্রয় দিয়েছ, তখন থেকে তোমাকে আমার ভালো লাগা কাজ করত। তোমার প্রতি আমি আস্তে আস্তে দুর্বল হতে থাকি এবং ভালোবেসে ফেলি অনেক কাদুরি।
কাদুরি কান্না করতে করতে কথাগুলো বলছিল। ওর কান্না দেখে আমার ভিতরে ধুমরে মুচড়ে যাচ্ছিল। কি বলবো বুঝতে পারছিলাম না। ওর মাথা হাত দিয়ে বললাম, আরে পাগলি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সুলতানা চলে যাবার পর এখন আমার জীবনের সবটা জুড়ে শুধু তুমি বুঝেছ। আর হঠাৎ এসব কেন বলছো? আমি থাক, আর মিথ্যে বলতে হবে না, তোমার আগে থেকে বিয়ে ঠিক করা ছিল। সেটা আমাকে বলতে পারতে। কি দরকার ছিল এত নাটক করার? কি দোষ ছিল আমার স্পন্নটার? তোমাকে নিয়ে দেখা আমার স্বপ্নটা এভাবে ভেঙ্গে যাবে আমি ভাবতেও পারিনি। আসলে কি ভালোবাসা আমার জন্য না, কাদুরি? কি বিয়ে ঠিক করা মানে? কার সাথে আমার বিয়ে ঠিক করা? আমি কেন? সকালে যে ফোন করে বলছিল ওই মেয়েটা ও তোমার হবু বউ, কিছুদিন পর তোমাদের বিয়ে। কাদুরি এত সময় পর বুঝলাম কাহিনী। তাই তো বলি মহারানী কেন সকাল থেকে লাপাওয়া? কেন ফোন বন্ধ? তাহলে এ কাহিনী। তাই তো বলি বউ আমার হঠাৎ এমন কথা কেন বলছে? তাহলে মূল ঘটনা সকালের ওই ফোন। আরে পাগলি শুনো, ও হচ্ছে আমার কাজিন। ও অনেক দুষ্টু। ও যখন ছোট ছিল তখন খালামনি দুষ্টুমি করে ওকে আমার বর বলেছিল। তখন থেকে ও আমাকে বর বলে মজা করে। আর আমি অন্য কারো বর হলে তোমার কি মুখটা একটু অন্যদিকে করে? আমার কথা শুনে কাদুরির চোখে মুখে হাসির ঝলক দেখতে পেলাম। কত মায়াবী লাগছে এখন মেয়েটাকে দেখতে, কান্না মিশ্রিত মুখটা। ঠোঁটের কোনো হাসির রেখা টেনে, আমারই তো সব। বরটা যে আমার। কাদুরি আমি কারো বর না। যদি সত্যিই কারো বর হতাম, তাহলে কেউ সকাল থেকে আমাকে এত কষ্ট দিত না। আমি সরি গো, আসলে সকালে ফোনে এ কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিল। তাই রাগে তোমার সামনে আসিনি, আর ফোনটাও বন্ধ করে রেখেছিলাম। সরি গো বাবু, কাদরি বলেই আমাকে জড়িয়ে ধরল কাদুরি। আমিও ওরে জড়িয়ে নিলাম আমার বাহুডোরে। এই মা বলল, তোমার শরীর খারাপ, কি হয়েছে তোমার? আমি কিছু হয়নি, একটু দুর্বল লাগছিল। কাদুরি মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছুই খাওনি, চলো খাবে এখন। আমি না, এখন আর কিছু খাবো না। কাদুরি রাগী লুক নিয়ে বললাম, তোমাকে খেতে হবে না, আমিই খাবো, তুমি শুধু দেখবে বলেই রান্নাঘর থেকে এক প্লেট খাবার নিয়ে রুমে আসলাম। কাদুরিকে নিজের হাতে খাইয়ে দিয়ে প্লেটটা রেখে আসলাম। আর বললাম, এখন শরীর দুর্বলের ওষুধটা খেয়ে লকি মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। তুমিও আমার পাশে বসো। কাদুরি বলেই আমাকে হেঁচকা টানে খাটের মধ্যে ফেলে দিল। তারপর আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমিই আমার সব ওষুধ, শুধু তুমি পাশে থাকলেই হবে। কাদুরি বলেই আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কাদুরির গরম নিঃশ্বাস আমার গলা বুকে লাগছে। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পাচ্ছি, তাও এতটা কাছ থেকে। আমার কেমন জানি সব মাতাল মাতাল লাগছে। কোনো এক অজানা নেশা আমাকে গ্রাস করে ফেলছে। নিজে আর কন্ট্রোল করতে পারলাম না। ভিতরে পুরুষসত্ব নামক পশুটা জেগে উঠছে। তাই কাদুরির ইচ্ছার বিরুদ্ধেই কাদুরিকে জোর করেই আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখলাম। আমার বুক দুক দুক করে কাঁপছিল। হৃৎপিণ্ডটা প্রচণ্ড গতিতে উঠানামা করছিল। শরীরে যেন এক বৈদ্যুতিক খেলা করতে শুরু করল। কাদুরির শরীর থেকে হালকা একটা পারফিউম আর চুল থেকে হালকা মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসছে আমার নাকের মাঝে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক মাদকতার নেশাতে।
আমি বেশ স্বাভাবিক হয়ে কাদুরির মুখটা দুই হাতে তুলে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছু সময়ে। এভাবে কত সময় তাকিয়েছিলাম মনে নাই। আমি কাদুরির চোখের নেশায় হারিয়ে গেলাম। কাজল টানা দুইটি আঁখি, একটা গোলাপের পাগপি দিয়ে মোড়ানো কোনো রাজকীয় ফুল যেমন টাকরে টপের মাঝে সাজানো থাকে, তেমনি কাদরির চোখটাও ওর মুখের টপের মাঝে সাজিয়ে রাখা হয়েছে যেন। বারবার ওর চোখ দুটো আমায় চুম্বুকের মতো টানছিল। কত মায়া ও মায়াবী চোখের চাউনি। মেয়েদের চোখের নেশা যে এত ভয়ানকভাবে কাছে টানে, কাদুরি আমার এতটা কাছে না আসলে বুঝতামই না। কাদুরির কথাতেই আমার চোখের নেশার ঘোর কাটল। কি গো, কি দেখছ এমন করে? কাদুরি, তোমার ওই কাজল কালো হরিণী চোখ, যে চোখের ভাষায় লুকিয়ে আছে হাজারো কথা, অজস্র ভালোবাসা। আর হ্যাঁ, তুমি আজ আমার এতটা কাছে এসেছ যে তোমার গরম নিঃশ্বাসের শব্দ আমার হার্টবিট প্রচণ্ড গতিতে উঠানামা করতেছে। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে তোমাকে খুব আদর করতে, নিজের করে পেতে, তোমার মাঝে হারিয়ে যেতে আমি। তাই বুঝি গো আমার হরিণী চোখ। আর আমাকে আদর না করতে তোমাকে মানা করল কে? আমার যা আছে মন প্রাণ দেহ ভালোবাসা সবই তো তোমার, শুধু তোমার। তাহলে এত ভয় কিসের গো? হারিয়ে যাও না আমাতে, কাদুরি। তোমার ভালোবাসার বিশ্বাসের দেয়াল ভেঙে আমি তোমার মাঝে হারাতে চাই না গো। হ্যাঁ, হারাবো তো, আমাদের বিয়েটা হয়ে যাক তারপরই। তখন তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না গো। আমি হিহি, তাই বুঝি? আমার দুষ্টু মিষ্টি বর, ভালোবাসি তোমায় খুব কাদুরি। বলেই আমার কপালে, ঠোঁটে আর বুকে ভালোবাসার পরশ এঁকে দিল। আমিও আমার বউটাকে, থুককু কুড়িয়ে পাওয়া হবু বউটাকে অনেক বেশি ভালোবাসি আমি, বলে কাদুরির কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। মেয়েটি ছোট বাচ্চাদের মতো আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরে আমার বুকের খাজে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে রেখেছে। দেখতে একদম নিষ্পাস দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে ছোট একটা পরী আমার বুকে মুখ লুকিয়ে রেখেছে, আর আমি সেই পরীটার চুলে বিলি কেটে দিচ্ছি। পরশ ভালোবাসার আভেশে কাদুরি আমার বুজে মাথা রেখে চোখ বুজে আছে। প্রিয় পাঠক, আপনারা কি ভাবছেন? আমি কাদুরিকে তার ইচ্ছার বিরুদ্ধেই বুঝি জোর করে অন্য কিছু করছি কিনা? আমি হয়তো হাবিজাবি লেখালেখি করি, বাট চড়িয়ে হিন না। ডি, আপনাদের এমন উল্টা পাল্টা চিন্তা ভাবনার কোনো মানে হয়? আপনাদের উল্টাপাল্টাতিত দেওয়া দুঃখে আমি দুঃখী হয়ে বনে চলে যাইতে মন চায়। থাক বনে আর গেলাম না, তাই আবেগে কান্দাইলাছি হো হো করে হাসা মুখ। যাওক গা, সেটা বড় কথা নয়। কথা হলো নেক্সট টাইম যদি এমন কিছু ভাবেন, তাহলে আপনাগো সবার নামে মামলা করুম হুমম কইয়া দিলাম হো হো করে হাসা মুখ। আও আও, আমি কিছু দেখেনি, চোখে হাত দিয়ে বলল ফারজানা। ফারজানা চিৎকার শুনে আমি আর কাদুরি অপ্রস্তুত হয়ে যাই। দরজার দিকে তাকাতেই দেখি ফারজানা চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাদুরি লজ্জায় পড়ে গেল। লজ্জায় ওর গাল দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আমি কাদুরির চোখের দিকে তাকালাম একবার। ও চোখটা নামিয়ে ফেলল লজ্জায়। নিচের দিকে তাকিয়ে রয়েছে কাদুরি। লজ্জায় একবারে ওর অবস্থা খারাপ। যেন আর একটু হলে কাদুরি মাটিতে মিশে যাবে লজ্জায়। কাদুরির এমন লজ্জা দেখে আমার খুব হাসি পাচ্ছে। মেয়েটা সত্যিই লজ্জা পেয়েছে। আর ভালো লাগতেছে, ওর লজ্জায় কারণে একবারে লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোনো লাল পরী। ওই দুষ্টুর কারখানা, কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয় জানিস না পাগলি।
দেখ তোর জন্য আমার কুড়িয়ে পাওয়া বউটা কেমন লজ্জায় পড়ে গেল। আমি যত দোষ, নন্দ ঘোষ, তোমরা যে রুমের দরজা খুলে রোমান্সে ব্যস্ত সেটা কে জানে? আর তুমি এখন রূপা আপুর রুমে কেন হুম? আর তোমার বউ মানে? তাহলে আমি কে? ফারজানা। ফারজানা মুখে তাহলে আমি কে কথাটা শুনে কাদুরির মুখটা একটু মলিন হয়ে গেল। তা দেখে ফারজানা মুচকি মুচকি হাসতেছে। আমিও মুচকি হেসে বললাম, আপাতত এটাই যখন আমি আছি, এখন আমারই রুম আর কাদুরি আমার হবু বউ। আর তুই আমার খুব দুষ্টু বোন। আমি কি, কোথায় কার কোনো মেয়েকে পেয়ে তুমি আমাকে তোমার বউ থেকে বোন বানিয়ে ফেললে? ফারজানা, ওই বদের হাড্ডি, তুই দুষ্টুমি বন্ধ করবি। আমি হিহি করব না, আমার বরটা শুধু আমার, অন্য কারো হতে দেব না। ফারজানা, দাঁড়া, তোর বরের আদরটাও খেয়ে যা। আমি বলেই ফারজানা ধরার জন্য একটু ছুটলাম। ফারজানা দৌড়ে গিয়ে কাদুরির পিছনে দাঁড়াল। আমিও কাদুরির সামনে গিয়ে কোলাকুলির মতো করে ফারজানার হাতটা ধরার চেষ্টা করলাম। তখনই কাদুরির ঠোঁটে আমার ঠোঁটে ছোঁয়া লেগে গেল। তাকিয়ে দেখি কাদুরি চোখ রাঙিয়ে আমার দিকে তাকাল। তারপর চোখের ইশারায় বলতে চাচ্ছে, কি হচ্ছে তা কি? খবরদার, ফারজানার যদি কিছু হয় খবর আছে, ও আমার হেফাজতে। তাই বললাম, ভালোই ভালোই কেটে পড়ো। ওর রক্তবর্ণ চোখ দেখে বুঝতে পারলাম আমার কুড়িয়ে পাওয়া বউ ফারজানা দলে যোগ দিয়েছে। ওর জন্যই আমি এত সময় যুদ্ধ করার মতো যুদ্ধ করলাম, আর ও কিনা শেষ ফারজানাই দলে। কি আর করব, মনের দুঃখে খাটে বসে পড়লাম। যদি ওরা দুইজনে মিলে আমাকে ধরে, তাহলে তো আমি শেষ। বিয়ে আর এ জীবনেও কাদুরিকে তখন করা হবে না। আর তাছাড়া বিষয়টাও একটু মর্মান্তিক হয়ে দাঁড়াবে। যেখানে নারী নির্যাতিত হয়, সেখানে পুরুষ নির্যাতিত হবে। ছি ছি, ভাবা যায় এগুলা? ও হ্যালো মি বর সাহেব, পারলে তো আমার কিছু করতে। মুচকি হেসে ফারজানা। আমি চুপ করে রইলাম, কিছু বলছি না। আসলে আপনারা ভাবছেন আমি ভয় কথা বলছি না। আরে না, তা মোটেও না। মন বলছে চুপ করে থাকাই বেটার। আপনাদের এমন আজগুবি উল্টাপাল্টা চিন্তার কোনো মানে হয়? ডি হো হো করে হাসা মুখ। কি হলো, কথা বলছো না কেন? হুম, জানি বলবে না তো, কারণ আমার দলে আমার সতীনটাও আছে। থুককু এই মিষ্টি চেহারার আপুটাও আছে। হুমম। ফারজানা। ফারজানা কথা শুনে আমি কাদুরি হেসে উঠলাম। সাথে ফারজানা মুচকি মুচকি হাসছে। কাদুরি একটু রাগী লুক নিয়ে আমাকে বলল, তুমি তো দেখছি আস্ত একটা খচ্চর, বান্দর, হনুমান ও লুচু ছেলে। ঘরে এমন একটা কিউটের ডিব্বা বউ রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? কাদুরি, ইয়ে মানে, আসলে কি, একটা বউ আর কত ভালো লাগবে বলো? ও পুরনো হয়ে গেছে। হো হো করে হাসা মুখ। তাই নতুন বউ আনার চিন্তা ভাবনা চলতেছে। ব্যাপারটা বুঝো নাই? চোখ টিপনি দিয়ে আমি কি, রাগী লুক নিয়ে আমাকে তুমি এই কথা বলতে পারলে? বর আমি পুরাতন হয়ে গেছি? ফারজানা, তোরে কখন আবার পুরাতন বলছি ওই পাগলি? আর তুই তো পুরাতনই। তোরে আমি 17 বছর যাবৎ ভালোবাসি। কিন্তু তোরা কেউ তো আমাকে একটুও ভালোবাসিস না। নিজেই নিজের মতো করে, তাই তো তোদের সাথে গল্প করার জন্য একটা বউ আনতে চাইলাম। এই যা। আমি হিহিহি, আহারে আমার বেচারা বর রে, আমিও তো তোমাকে এতগুলা ভালোবাসি। ফারজানা বলেই আমাকে জড়িয়ে ধরল। আমিও ওর মাথায় হালকা ঠোয়া দিয়ে বললাম, দুষ্টু পাগলি বোনটারে একটুও ভালোবাসি না। না না, অনেক বেশি ভালোবাসি। আমাদের দুষ্টুমি আর কথাগুলো শুনে কাদুরি হেসে দিল আর বলল, তাহলে ওই তোমার ফোনে বলা জানুটা? কাদুরি
হ্যাঁ, এটাই সেই জানু, পানু, ময়না, টিয়া, সোনা বউ, আমি। ফারজানার দিকে তাকিয়ে দেখি লজ্জা পেয়েছে কথাটা শুনে। নিচের দিকে তাকিয়ে রইল আর বলল, দূর ভাইয়া, কি সব বলছো ভাবির সামনে, আমার লজ্জা করে না বুঝি? আর ভাবি, আমি এই বাড়িতে আসার পর থেকে তোমাকে দেখলাম না যে। ফারজানা হি হি হি, নিজের বেলায় 16 আনা, আমাকে বর বলে ডাকতে পারো, আর আমি একবার মায়ে বউ ডাকলাম, তাতেই লজ্জা করছে ওনার। আমি শরীরটা খারাপ লাগছি, তাই রুমেই ছিলাম, বের হতে চাইনি। কাদুরি শরীর খারাপ ছিল না অন্য কোনো কারণ? ফারজানা দুষ্টু মার্কা হাসি দিয়ে, মানে তুমি যা ভাবছ সেরকম কিছু না। কাদুরি জানি জানি। কাদুরি ফারজানা টুকটাক কথা বলছে আর দুষ্টুমি করছে। আমি হাতের ঘড়িটা দেখলাম, প্রায় 1টা ছুঁই ছুঁই। ওই তোমরা আড্ডা দেও, আমি আমার রুমে গেলাম। আমি কেন যাবে গো, বর বউদের ছাড়া থাকতে পারবে তো? দুষ্টু হাসি দিয়ে ফারজানা। আমি ওর মাথায় ঠুয়া দিয়ে রুম থেকে বের হলাম। বের হয়ে যেই একটু দূরে চোখ পড়ল, তখনই আমার চোখ চড়ক গাছে উঠে গেল। যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মা রূপা, রাব্বি বসে বসে কথা বলছে। তাদের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, এত রাত হয়েছে তোমরা এখনো বসে বসে আড্ডা দিচ্ছ? আমি কতদিন পর রাব্বির সাথে দেখা হলো, ওর কেমন দিন কাল কাছে এসব নিয়ে একটু কথা বলছিলাম। মা বাহরে, আমাদের একটু আড্ডা দেখে তোমার হিংসে হচ্ছে। তুমি যে এত সময় কোথায় ছিলে, কার সাথে ছিলে সেটা আমরাও জানি। আগে নিজে একটু ভালো হও, তারপর না আমাদের বলো। চোখ টিপনি দিয়ে রূপা। মা রাব্বি ওর কথা শুনে হেসে ফেলল। রূপার মাথায় ফুয়া দিয়ে বললাম, বড্ডা পাকনা হয়ে গেছিস। আমি দেখতে হবে না বোনটা কার? রূপা। তারপর সবাই মিলে আরেকটু আড্ডা দিয়ে যে যার রুমে চলে আসলাম। রুমে এসেই শুয়ে পড়লাম। চোখে রাজরের ঘুম ভর করছে। চোখ দুটো একসাথ করতেই কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালবেলায় ঘুম ভাঙ্গতেই বুকের মধ্যে ভারী কিছু অনুভব করলাম। গুম গুম চোখে তাকিয়ে দেখি কাদুরি আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। কাদুরির ঘুমন্ত মুখটা দেখতে একদম নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। মনে হচ্ছে কোনো অপ্সরী আমার বুকে মুখ লুকিয়ে রেখেছে। বিধাতা মেয়েদের অসম্ভব মায়া দিয়ে তৈরি করেছেন, যে মায়ার বাঁধনে আমরা নিজেরা জড়িয়ে যাই, আর সেটা থেকে কখনোই ফিরতে মন চায় না আমাদের। কাদুরিকে এখন আরও অনেক বেশি সুন্দর লাগছে। মেয়েরা যে ঘুমিয়ে থাকলে অদ্ভুত রকমের সুন্দর লাগে, সেটা কাদুরিকে না দেখলে বুঝতামই না। কাদুরির কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। ও একটু নড়ে চড়ে উঠল। আরেকটা দেও না ঘুম চোখে। কাদুরি। কাদুরির কথায় আমি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেলাম। ও কি জেগে আছে না ঘুমের ঘোরে বলছে? বুঝতে ছিলাম না। কি দিব আরেকটা? আমি একটু আগে যেটা দিল আমার কপালে। কাদুরি। না দিব না আমি। দেও না প্লিজ, তোমার প্রতিটা ছোঁয়ায় আমি সুখ খুঁজে পাই। কাদুরি। একটু পরই কাদুরি দেখলাম দরপরিয়ে উঠে বসল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কখন জেগেছে গো? কাদুরি। অনেক আগেই, আর জাগার পর সকালের নাস্তাটাও খেয়ে ফেলছি। দুষ্টু হাসি দিয়ে আমি। কি নাস্তা খেয়েছ মানে? কাদুরি। বাহরে, তুমি তো বললে এই আরেকটা দেও না, আরেকটা দেও না, তাই তো আমি তোমার কপালে, ঠোঁটে, গালে কতটা ভালোবাসার পরশ দিলাম নিজেও জানি না। আমি
আমার মুখে এমন কথা শুনে কাদুরির গাল দুটো লজ্জায় লাল জবা ফুল হয়ে গেল। লজ্জায় গদগদে হয়ে আমায় বলল, তুমি আসলেই একটা বদের হাড্ডি, হনুমান, বিড়াল। আমি তোমাকে দিতে বললেই দিবে বুঝি? আমি তো তোমাকে স্বপ্নে দিতে বলছি, বাস্তবে না। কাদুরি, বাহ রে, তুমি দিতে বলছো বিধায় তো দিলাম, দুষ্টু হাসি দিয়ে। আচ্ছা, স্বপ্নে আর কি কি করতে বলছো আমাকে? আমি যা বলবো না লজ্জায় কাচুমাচু হয়ে। কাদুরি, বলো না প্লিজ, লুচু মার্কা হাসি দিয়ে। আর তুমি আমার রুমে আসলে কিভাবে? তুমি তো রূপার রুমে ছিলে। আমি রূপার রুমে আমাদের তিনজনের একসাথে থাকতে খুব কষ্ট হচ্ছিল। তখন রূপাই আমাকে বলল, ভাবি তুমি বরং ভাইয়ার রুমে গিয়ে শুয়ে পড়। কাদুরি, আমাদের ফ্ল্যাট বাসাটা 4টা রুমের ছিল, তবে রুমগুলো ছিল ছোট ছোট। ঢাকা শহরে বড় রুমের ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতে হলে অনেক টাকা গুনতে হয়, আর আমার এত কম বেতনে অত বড় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকাটা ধরা ছোঁয়ার বাইরে ছিল, বুঝতেই পারছেন। তাই কম টাকার মাঝেই এই বাসাটা থাকি। বুঝলাম। আর আমার বুকে শুয়ে আমাকে স্বপ্নে কি নাকি করতে বলছো কে জানে? আমি ওই একদম চুপ, ওই বুকটা তো আমারই। আর কি নাকি করতে বলতে যাব কেন? বলছি তো। কাদুরি, হ্যাঁ হ্যাঁ, কি করতে বলছিলে? আমি বলছিলাম এই শুন না, তুমি আমাকে একটু আদর করো না, খুব ইচ্ছে করছে তোমার আদরের ছোঁয়া পেতে। কাদুরি, বলেই আমাকে এক ঝটকায় বিছানার মাঝে রেখেই দৌড়। আমি অবাক হয়ে ওর দৌড়ে চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। আনো মনে বলে উঠলাম, পাগলি একটা। ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলাম। সবাই মিলে নাস্তা করলাম। অফিসের উদ্দেশ্য বের হতে নিলেই ফারজানা বলে উঠল, ওই বর শুন না, আমিও তোমার সাথে যাব। ফারজানা। ফারজানার মুখে বর ডাক শুনে আমি এক পলক কাদুরির দিকে তাকালাম, দেখলাম মুচকি মুচকি হাসছে। ওর হাসি দেখে আমার মনটা আনন্দের জোয়ার বয়ে গেল। আমি তো অফিসে যাব, তুই কোথায় যাবি? আমি আজকে 27 তারিখ না, আজকে তো আমার কলেজে ভর্তির দিন, শহীদ সরোয়ার্দী কলেজে। ফারজানা, ঈশ্বস, আমি ভুলেই গিয়েছিলাম। চল। আমি দাঁড়াও ভাইয়া, আমিও একটু বাইরে যাব। রাব্বি। তিনজনে মিলে বাসা থেকে বের হয়ে গেলাম। ফারজানা আর রাব্বিকে কলেজের সামনে নামিয়ে রাব্বিকে বললাম, তুই ফারজানার ভর্তির কাজ শেষ করে তোর বন্ধুর কাছে যাবি। আমি আচ্ছা ভাইয়া। রাব্বি। আমি রিকশা নিয়ে অফিসে চলে আসলাম। ডেস্কে গিয়ে বসে হাতের ফাইলগুলো দেখতেছি। প্রায় সব ফাইলের কাজ শেষ। আসতে পারি স্যার? আমি আসুন রবি সাহেব, বসুন। আনোয়ার, ধন্যবাদ স্যার। এই যে বিদেশি প্রজেক্টের ফাইলগুলো। আমি গুড, আমি তোমার কাজে খুব খুশি। আর শুনো, লাঞ্চের পর তাদের সাথে আমাদের কনফারেন্স রুমে আলাপ হবে। তখন তুমি প্রজেক্টের কাজ যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারো, তাইলে ডিলটা আমাদের কর্নফার্ম। আনোয়ার, ইনশাল্লাহ স্যার, ডিলটা আমাদেরই হবে। আমি বলেই ওনার রুম থেকে বেরিয়ে ডেস্কে গিয়ে বসলাম। ডেস্কে গিয়ে হাতের টুকটাক কাজ শেষ করলাম। হঠাৎ আদিবার কথা মনে পড়ল আমার। কি ব্যাপার, আসার পর থেকে মেয়েটাকে একবারও দেখলাম না। মেয়েটা তো সারাদিন আমার ডেস্কেই পড়ে থাকত, বা পিয়নকে দিয়ে ডেকে বারবার পেরেশানি করত আমায়। কিন্তু আজ একবারও দেখলাম না অফিসে আসার পর থেকে। মনে মনে খটকা লাগল। ব্যাপার কি? যাই একবার বড় স্যারকে গিয়ে জিজ্ঞেস করি। পরে ভাবলাম, না থাক, উনি আবার কি না কি ভাবে। তখনই ফোনের রিংটা বেজে উঠল। তাকিয়ে দেখি কাদুরি কল করছ। হ্যালো, আমি। কি করছো গো? কাদুরি, এই মায়ে হাতের কাজগুলো শেষ করলাম। আমি
দুপুরের খাবার খেয়েছো? কাদুরি। না, এখনই যাব খেতে। তোমরা খেয়েছো? আমি। মা, রূপা, খেয়েছে, আমি খাইনি। কাদুরি। তুমি কেন খাওনি? আমি। বারে, তোমাকে ফোন না দিয়ে আমি কখনো খেয়েছি? তোমাকে ফোন দেওয়ার পরই আমি খাই প্রতিদিন। কাদুরি। ওরে আমার কুড়িয়ে পাওয়া পাগলি বউটারে, আমাকে কতগুলা ভালোবাসে। আমি। অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, খেয়ে নিও। কাদুরি। তুমি খেয়ে নিও। রাখছি, বাই। আমি। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তখনই মনে হলো ফারজানার কথা। তাই ওরে ফোন দিলাম। কিরে, তোর ভর্তির কাজ শেষ হয়েছে? আমি। বর, আমার ভর্তির কিছুই হয়নি। কান্না কান্না ভাবে ফারজানা। মানে কি? আর রাব্বি কোথায়? আমি। রাব্বি কুয়াটা আমাকে রেখে কোথায়? ওর বন্ধুর কাছে গেছে। ফারজানা। ওহ, তা ভর্তির কি সমস্যা হয়েছে? আমি। ভর্তির ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। ফারজানা। সেটা তো ভালো হলো আরও। আমি। প্রচুর ভালো, পিওর ক্যাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। তারপর একটা কোড আসবে, সেটা দিয়ে কলেজ ফর্মে দিতে হবে। তারপর পরম ডাইন হবে। তারপর সে তথ্যাবলী দিয়ে সে পরম প্রিন্টের কপি নিয়ে কলেজে ভর্তি হতে হবে। ফারজানা। বুঝলাম সবই। তা তো সমস্যা দেখছি না। আমি। তুমি সমস্যা দেখছ না? এখানে মহা সমস্যায় পড়ে আছি আমি। কলেজ সার্ভার ওপেন হয় না। ফর্ম কিভাবে পূরণ করব? অনেক কষ্টে পিওর ক্যাশে টাকা পেমেন্ট করছি। জানো, এখন সার্ভারই ওপেন হয় না। কান্না কান্না কণ্ঠে ফারজানা। খেয়েছিস কিছু দুপুরে? আমি। না, খাইনি। আর টেনশনে কি খাওয়া আসে? ফারজানা। এত টেনশন করিস না। এক কাজ কর, যতটুকু কাজ করেছিস তা ওইভাবেই থাক। বাকি কাজ কালকে করিস। আমার এক ছোট ভাই আছে, ওরে আমি ফোন করে বলে দিব। এখন তুই রিকশা করে বাসায় চলে যা। আমি। আচ্ছা, ঠিক আছে বর। ফারজানা। রাখছি, বাই। একটু পরই বড় স্যারের ডাক এলো। আমাকে কনফারেন্স রুমে ডাকছে। আমিও কনফারেন্স রুমে গিয়ে বিদেশি এমপ্লয়ারদেরকে প্রজেক্টের কাজটা বুঝালাম। জানি না ওনারা কি না কিভাবে প্রজেক্টের কাজটা নিবে, তবে আমি সর্বচেষ্টা করে বুঝিয়ে বলছি প্রজেক্টের ব্যাপারে ওনাদের। বাকিটা আল্লাহ জানে। ওনাদের সাথে মিটিং শেষ করে নিজের ডেস্কে আসলাম। পুরো শরীর ঘেমে একাকার হয়ে আছে। টেনশন। অফিস শেষ করে বাসায় আসলাম। কলিং বেল চাপতেই কাদুরি এসে দরজা খুলে দিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসলাম। সবাই মিলে খাওয়ার দাওয়া করে একটু আড্ডা দিলাম। আমি রুমে এসে শুয়ে আছি। শরীরটা খুব ক্লান্ত লাগছে। চোখ দুটো বুঝতেই আদিবার মুখটা ভেসে উঠল। হঠাৎ মনে হলো আদিবার কথা। মেয়েটাকে সারাদিন অফিসে একবারও দেখিনি, এমনকি মিটিংয়ের সময় না। মেয়েটার জন্য মনটায় টান লাগল। কেমন যেন আনচন আনচন করছে মনটা। কি করব বুঝতেছিলাম না। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে কল দিলাম আদিবাকে। কয়েকবার রিং হবার পর রিসিভ করল। হ্যালো আদিবা, কেমন আছো? আমি। মোটামুটি, তুমি? আদিবা। আলহামদুলিল্লাহ। তুমি মোটামুটি কেন? আমি। অসুস্থ একটু, তাই। আদিবা। ওহ, মেডিসিন নেও নাই? আমি। নিছি, এখন একটু সুস্থ। আদিবা। গুড, তাহলে রেস্ট নেও। আমি। আচ্ছা বাই, কালকে দেখা হচ্ছে। শুভ রাত। আদিবা। আদিবার সাথে কথা বলার পর শুয়ে আছি। তখনই কাদুরি এলো, এসেই আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কি ব্যাপার ম্যাডাম, এই রুমে কেন তুমি? আমি। আমার ননদ আর সতীনটা আমাকে জোর করে পাঠিয়ে দিল তোমার কাছে। কাদুরি।
ওরা পাঠালো, না তুমি চলে আসছো। আমি আমার বুকে জোরে চিমটি কেটে। কেন? আমি আসলে সমস্যা কি? নাকি অন্য কেউ আসার কথা ছিল? কাদুরি ছিল তো। দুষ্টু হাসি দিয়ে আমি। কি? এসে দেখুক কেউ, এমন হাল করব না। কাদুরি বাবা, এত প্রেম আমার জন্য? আমি জি, অনেক প্রেম আপনার জন্য মহারাজ। কাদুরি বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটা কত সহজ সরল মনের, কত ভালোবাসে আমায়। ভাগ্য গুণে এমন বউ পাওয়া যায়। অবশ্য কাদুরি আমার বউ এখনো হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে খুব শীঘ্রই। এই রবি, তোমার বুকে কি আছে? কাদুরি কি জানি, কিছুই নাই। আমি আছে তো, আমার সুখের ঘর। তোমার বুকে মাথা রেখে ঘুমালে আমি সুখের সাগরে ভেসে যাই। তোমার বুকে মাথা রাখলে মনে হয় আমার মতো সুখী আর পৃথিবীতে নেই কেউ। কাদুরি তাই? তবে আমার বুকে আরেকটা জিনিসও আছে। আমি তাই? আর কি জিনিস আছে? কাদুরি অনেকগুলো লোম। এই লোমশ বুকে মাথা রাখলে তোমার কিন্তু সুরসুরি লাগবে। দুষ্টু হাসি দিয়ে আমি। তোমার লোমশ বুকটা, এর জন্যই তো আমার আরো বেশি ভালো লাগে। কারণ বুকে লোমওয়ালা ছেলেগুলোর মনে অনেক মায়া, তারা বউকে খুব ভালোবাসে। ছোটবেলায় থেকেই স্বপ্ন দেখছি আমার বরটা বুকে যেন লোম থাকে। আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে। কাদুরি আমারও স্বপ্ন আছে বউয়ের বুকে মাথা রেখে ঘুমানোর, এবং বউয়ের কোলে মাথা রেখে ঘুমানোর। আমি তোকে মানা করল তোমাকে আমার বুকে মাথা রেখে না ঘুমাতে? কাদুরি তোমার বুকে ঘুমানোর জন্য সে লাইসেন্সটা এখনো হয়নি। তোমার বুকে মাথা রেখে ঘুমালে তোমার ওই মিষ্টি বুকের গন্ধটা আমাকে মাতাল করে তুলবে, তখন নিজেকে কন্ট্রোল করতে পারব না। তাই যখন লাইসেন্স হবে তখনই না হয় বুকটা আমার করে নিব। আমি ঈশ্বস রবি, তুমি এত ভালো কেন? আমি তো তোমার মাঝে হারিয়ে যেতে চাই এখনই। কাদুরি আমি একদম ভালো না, বড্ড বেশি খারাপ। আমার থেকে যত দূরে থাকবে তত ভালো, বুঝলে? আমি তাই বলেই কাদুরি আমার বুকে ভালোবাসার পরশ এঁকে দিল। আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কাদুরি, আর আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি। কিছু সময় পর মেয়েটা ঘুমিয়ে পড়ল। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমিও ঘুমের রাজও পাড়ি দিলাম। সকালে কারো গুন গুন শব্দে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি কাদুরি কোরআন পড়ছে। কি মধুর কণ্ঠ! ওর কোরআন পড়ার প্রতিটা শব্দ আমার কানে বাজছে। শুনতে খুব ভালো লাগছে। কাদুরি বসে বসে কোরআনও পড়ছে। আমি ওর পড়া শুনছি আর ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। এর মধ্যে কাদুরি কোরআন পড়া শেষ করে কখন আমার সামনে আসলো বুঝতেই পারিনি। কি দেখছো এমন করে? কাদুরি কাদুরির ডাকে ঘোর কাটল। আমার হবু কুড়িয়ে পাওয়া বউটাকে দেখছি। কত সুন্দর আমার বউটা! অপনসরি বললেও কম বলা হবে। আমি বলেই ওর হাতে একটা কিস করলাম। দেখলাম কাদুরি কেঁপে উঠল। লজ্জায় একদম লাল হয়ে গেছে। লজ্জা লজ্জা চোখে আমার দিকে তাকিয়ে বলল, হয়েছে হয়েছে, সকালবেলা এত রোমান্টিক হতে হবে না, উঠো তাড়াতাড়ি। কাদুরি বলেই হন হন করে রুম থেকে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ওঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে সবাই মিলে নাস্তা করলাম। অফিসের উদ্দেশ্য বেরিয়ে পড়লাম। নিজের ডেস্কে বসে আছি। ফাইলগুলো বসে বসে দেখছি। দেখি আদিবা আমার ডেস্কে আসলো। কেমন আছো? শরীরের কি অবস্থা এখন? আমি এখন পুরোপুরি সুস্থ, আদিবা। গুড। আমি মম,
যাই আব্বুর সাথে দেখা করে আসি, আদিবা বলেই বড় স্যারের রুমে চলে গেল। দুপুরে ক্যান্টিনে গিয়ে বসলাম, তখনই রিংটা বেজে উঠল। দেখি ফারজানা ফোন দিছে। হ্যালো, আমি। ভাইয়া, আমার ভর্তির শেষ তারিখ আজকে। ফারজানা। ঈশ্বর, সরি রে বোন, ওয়েট কর, আমি কলেজের ছোট ভাইটাকে এখনই ফোন করছি। আমি। তাড়াতাড়ি করে বলো ভাইয়া। ফারজানা। ওকে। ফারজানার সাথে কথা বলেই ফোন দিলাম রনিকে। ছেলেটা খুব ভালো। হ্যালো, রবি ভাই, কেমন আছেন? রনি। ভালো আছি। তুই একটা কাজ করতে হবে ভাই। আমি। কি কাজ ভাই? রনি। আমার কাজিন, তুই যে কলেজে পড়িস সেটায় ভর্তি হবে, ওকে ভর্তি করি দিস আজকে। আমি অফিসে আছি, না হলে আমিই কাজটা করতাম। আমি। ওকে ভাইয়া। রনি। ওকে, তুই বাসা গিয়ে ওরে নিয়ে এসে ভর্তির কাজ শেষ করে নিস। আমি। আচ্ছা ঠিক আছে। রনির সাথে কথা বলে ফারজানাকে ফোন করে বলে দিলাম রেডি হয়ে থাকতে। প্রায় 3টা ছুঁই ছুঁই তখনই কলিং বেল বেজে উঠল। ফারজানা রুমের দরজা খুলেই তো অবাক। এই কাকে দেখতেছে ফারজানা? এই কাকে দেখতেছে ফারজানা? ফারজানা দেখল কোকড়া কোকড়া চুল, হালকা বড় সামনের দিকটায়, সামনের সাথে ম্যাচ করে পিছনের দিকটা ছোট ছোট করে কাটা, জোড়া ভ্রু, চোখ দুটো হালকা বাদামি রঙের, যেন মনে হচ্ছে 2টা মার্বেল। মুখে চাপদাড়ি, দাড়িগুলো চুলের সাথে ম্যাচ করে কাটা, খোঁচা খোঁচা ভাবে বড় একটু। ভ্রুটার সাথে চোখ 2টা যেন ফুটে আছে। ভাবতেই ফারজানার মাথা ঘুরে যাচ্ছে। ছেলেরা এত সুন্দর হয় কি করে? উহু, ছেলেটা দেখতে কত কিউট, ওর চোখ দুটোর মাঝে অনেক মায়া রয়েছে। যে কেউ এই চোখের মায় পড়ে যাবে। ছেলেটা মুখের গড়নটা একটু লম্বা, যার কারণে ছেলেটার মুখের সৌন্দর্যটা ফুটে উঠেছে। আমার মনে হয় ছেলেটার লম্বা ফেসটার জন্যই ওকে দেখতে কিউট লাগছে। গোলাকৃতির হলে মেবি এতটা কিউট লাগত না। লম্বাকৃতির কারণে এখন যতটা কিউট লাগে। ছেলেটাকে দেখে ফারজানা ফিদা হয়ে গেছে, যাকে ক্রাশ খাওয়া বলে। ফারজানার ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কত সময় সে নিজেও জানে না। এক্সকিউজ মি, ম্যাম। রনি। রনির ডাকে ঘোর কাটল ফারজানার। জি জি, আমাকে কিছু বলছেন? ফারজানা। আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই, সো আপনাকেই বলছি। আর হ্যাঁ, এভাবে কোনো ছেলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে তো আপনি তার প্রেমে পড়ে যাবেন মুচকি হাসি দিয়ে। রনি। তাই তো, আমি ছাড়া তো আর কেউ নাই। কি, তার মানে আমি ওর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম? ঈশ্বস, ভাবতেই লজ্জায় ফারজানার গাল দুটো লাল হয়ে গেল। উহু, ছেলেটা এখন কি না কি ভাববে। যা ভাবার ভাবুক, আমার কি হু। উহু, ছেলের হাসিটাও কত সুন্দর, যেন মুক্ত ঝরে। উহু, কি মায়াবিনী হাসি দিল। আমি তো হাসির প্রেমে পড়ে গেলাম। ও হ্যালো মিস, কোথায় হারিয়ে গেলেন? রনি। কোথায়? ও না, আসেন বসেন। ফারজানা। আমি বসতে আসি, নীরবী ভাইয়ের কাজিনকে নিয়ে যেতে এসেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনিই সেই। রনি। জি চলুন। রূপা আপু, দরজাটা লাগিয়ে দিও। ফারজানা বলেই ফারজানা রনির সাথে কলেজে চলে আসলো ভর্তির জন্য। অফিসের কাজ মোটামুটি গুছিয়ে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আদিবা আমার ডেস্কে আসলো। কি করা হচ্ছে রবি সাহেব? আদিবা। এই তো অফিস থেকে বের হবার প্রস্তুতি চলছে। আমি। চলো তোমাকে নিয়ে একটু শপিং যাব। আদিবা। না, তুমি বরং যাও। আমি। তোমাকেও যেতে হবে,
আমি তো একা যাব না আদিবা। বড় লোকের এই একটাই সমস্যা, 2 দিন পর পরই শপিং, ঘুরতে যাওয়া এইটা সেটা। বসের মেয়ে তার উপর, বুঝতেই পারছেন। আসলে কি শরীরটা একটু ক্লান্ত তো, আমি তোমার সব ক্লান্তি আমি দূর করে দিব আদিবা। বলেই কেমন করে আমার দিকে তাকালো, যেন কোনো নেশায় ডুবে গেছে। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমার ঘাড়ে হালকা করে ওর হাত ছোঁয়ালো। আমার সারা শরীরে বিদ্যু যেন ভয় গেল। আদিবা যখন আমার উরুর উপরে হাত রাখল, তখনই আমি ওর হাতটা চেপে ধরে বললাম, চলো কোনো মার্কেটে যাবে। আমি এই তো গুড বয়, মুচকি হাসি দিয়ে আদিবা। আমি এই হাসির কিছুই বুঝলাম না, মনে হয় যেন কোনো রহস্যময় হাসি। গাড়িতে বসে আছি, গাড়ি চলছে তার আপন গতিতে। উদ্দেশ্য বসুন্ধরা শপিং মল। কিছু দূর যাওয়ার আমরা জ্যামে আটকা পড়েছি। ঢাকা শহরে এই একটাই বড় সমস্যা পোহাতে হয়, তা হল রাস্তায় ট্রাফিক জ্যাম। দেশ এত উন্নত হয়েছে, বাট এই ব্যস্ত নগরীর ব্যস্ত জ্যামটা এখনো কমাতে পারেনি সরকার। আসলে আমাদেরও দোষ আছে, আমরাও গাড়িগুলো উল্টা পাল্টাভাবে রাস্তায় পার্কিং করে থাকি, আর ট্রাফিক আইনও মানি না। যার করুণ দৃশ্য আমরা সবাই বয়ে বেড়াই জ্যাম। ফারজানার ভর্তির কাজ শেষ করে রনি ফারজানাকে বলল, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রনি, আপনি অনেক কষ্ট করেছেন আমার জন্য, চলুন একটা কফি খাবেন এখন। ফারজানা, আরে কষ্টের কি আছে, রবি ভাইয়ের বোন তো আমারই বোন, তাই না? এইটুকু করতেই পারি। রনি। রনির কথা শুনে ফারজানার মেজাজ চরমে উঠে গেল। মন চাচ্ছিল কলারটা টেনে বলি, ওই শালা আমি তোর কোনো জনমের বোন হই? শালা কুয়া, বান্দর, বিলাই, হনুমান, রাম ছাগল। আমি কোথায় তার প্রতি ক্রাশ খেয়ে তার বউ হবার চিন্তা ভাবনা করতেছি, আর তুই শালা বলিস কি আমি তোর বোন? দাঁড়া তো, বোন ডাকা বের করব সময় হলে। কথাগুলো ফারজানা মনে মনে বলল, মুখে কিছুটা হাসির রেখা ফুটিয়ে বলল, আপনার নামটাই তো এখনো জানা হলো না ফারজানা। আমার নাম রনি, আর আপনার নাম না জানলেও চলবে। আমার দুষ্টু হাসি দিয়ে রনি। উহু, আবার সেই হাসি। এই ছেলেটা দেখতেছি আমাকে পাগল করে দিবে। আমার নাম তো আপনি জেনে গেছেন, তাই না জানলেও হবে। আর আপনার নামটাও সুন্দর। আর আমাকে আপনি করে না বললে খুশি হব, কারণ আমি আপনার জুনিয়র। ফারজানা, থ্যাঙ্কস। আচ্ছা, চেষ্টা করব। রনি, আমি কিন্তু আপনার রনি নামটাকে একটু ছোট করে ডাকব, যেমন ধরেন রনু, রুনু, ফারজানা। বলেই দুজনে হেসে উঠল। ফারজানা একদৃষ্টিতে তাকিয়ে আছে রনির দিকে, একদম নিষ্পাপ হাসি। ছেলেদের হাসি যে এতটা সুন্দর হয়, রনিরও হাসি না দেখলে বুঝতেই পারত না ফারজানা। ওর হাসি যতই দেখছে ফারজানা ততই মুগ্ধ হচ্ছে। কত মনকাড়া আর মায়াবী হাসি ছেলেটার, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। দুইজনের হাসাহাসির সময় হঠাৎ রনি ফোনে কল আসল। রনি ফোন রিসিভ করার পর হঠাৎ তার মুখের হাসিটা উড়ে গেল। তার মুখে নেমে এলো কালো মেঘের ছাপ। নিমিষেই ওর মুখটা মলিন আর ফ্যাকাশে হয়ে গেল। ফোনের ওপর প্রান্তে কি বলল জানি না, যার কারণে রনি দৌড়ে দৌড়ে চলে গেল। ফারজানা পিছন থেকে কোবার ডাক দিল, রনি শুনল না। পরে ফারজানাও বাসায় চলে আসলো। প্রায় 1 ঘন্টা যাবৎ জ্যামে বসে আছি, মেজাজটাই গরম হয়ে রয়েছে। নিজেকে কন্ট্রোল করে বললাম, বসুন্ধরা না গিয়ে আশেপাশের কোনো শপিং মল থেকে শপিং করলে হয় না?
আমি, হয় বাট এখানে ভালো শপিং আছে? আদিবা, হুম আছে, এই তো একটু সামনে রাজধানী সুপার মার্কেট, আমরা ওই শপিং থেকে শপিং করি, কি বলো? আমি, আচ্ছা তুমি যেহেতু বলছো, চলো। আদিবা, যাক বাবা, তাহলে বাঁচলাম। ওই জ্যামে বসে থাকার চেয়ে রাজধানীতে শপিং করে কেটে পড়ি, সেটাই ভালো। একটু পর আমরা এসে মার্কেটের সামনে নামলাম। গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্কিং করে মার্কেটের ভিতরে ঢুকলাম। আদিবা এটা সেটা কত কি কিনল। কসমেটিক্স দোকানে গিয়ে তো আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম। কি সব কত কি জিনিস কিনল। এই ধরেন আইলাইনার, মাস্কারা, কাজল, লিপলেনার, বডি স্প্রে, হেয়ার ড্রাই, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস পাউডার, মেকআপ, ফাউন্ডেশন ক্রিম, টপ শার্লি, আইব্রু, আরও কত কি। এসব কিছুর নাম মেয়েরা মনে রাখে কি করে, আমার তো মাথায় ধরে না। আমাকে সহ আদিবা পাঞ্জাবির দোকানে গেল। অনেকগুলো দোকান ঘুরে একটা শোরুমে ঢুকল। পৃথিবী কালেকশন নামে একটা পাঞ্জাবি আদিবা পছন্দ করল। সেটার বডির মাপটা আমারই নিল। পাঞ্জাবিটা আমারও খুব পছন্দ হয়েছে। আমি সচরাচর পাঞ্জাবি পরি না, তারপরও কেন জানি পাঞ্জাবির রংটা ভালো লেগেছিল আমার। আদিবা আমার বডির মাপ কেন নিল সেটাই বুঝলাম না। দূর, হয়তো আমার মতো কাউকে দিবে। শপিং শেষ করে বাসার উদ্দেশ্য রওনা হলাম। আদিবার থেকে বিদায় হয়ে যেই আসতে যাব, তখনই আদিবা বলল, এই নাও। একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে। আদিবা, কি এটা? আমি, তোমার গিফট, আমার ভালোবাসার মানুষকে প্রথম গিফট। মুচকি হেসে আদিবা। আদিবার কথা শুনে চমকে উঠলাম আমি। কিছুটা অপ্রস্তুত ভাবেই বললাম, কি? তুমি কি বললে? পাগল হলে নাকি? আমি, যা বললাম শুনেছ তো। আর শুনো, পাঞ্জাবিটা পরে কালকে চলে আসবে। তোমার জন্য আরো বড় সারপ্রাইজ আছে। আদিবা বলেই মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি অনেক সময় দম মেরে বসে রইলাম। ভাবতেছি, মেয়েটা কি বলল? ভালোবাসার মানুষকে গিফট। আমার মাথাটা ভন ভন করে ঘুরছে। মেয়েটার কিছুই বুঝে উঠে পারছি না। আদিবা মেয়েটা কেন আমার পিছে লাগছে বুঝতেই পারছি না। যতই এসব ভাবছি ততই গুলিয়ে যাচ্ছে মাথা। সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিলাম। আড্ডার ফাঁকে ফারজানাকে জিজ্ঞেস করে নিলাম ভর্তির কথা। ফারজানা বলল রনি সব সুন্দর মতো ম্যানেজ করে দিয়েছে। মনে মনে রনি ছেলেটাকে ধন্যবাদ দিলাম। ছেলেটা কাজেরও বটে। আড্ডা শেষে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি আদিবার কথাটা। আমার জন্য সারপ্রাইজ আছে কালকে। আচ্ছা, সারপ্রাইজটা কি? এখন শুধু কালকের অপেক্ষা। আল্লাহ আমার কপালে কালকে কি সারপ্রাইজ রাখছে সেটা উনিই জানেন। এদিকে ফারজানা চোখ দুটো বুঝলেই রনির মুখটা দেখতে পায়। রনির কোকড়া চুল, জোড়া ভ্রু, বাদামি রঙের চোখ, খোঁচা খোঁচা চাপ দাড়ি, আর সেই মন ভুলানো হাসি। ফারজানা কিছুতেই রনির মুখটাকে দূরে রাখতে পারছে না। চোখ বুঝলেই শুধু রনি আর রনি। রনি ছেলেটা দেখছি আমাকে পাগল করে দিবে, আমাকে একটু ঘুমাতেও দিচ্ছে না। আমি তো রনির প্রেমে পাগল হয়ে যাব দেখতেছি। আচ্ছা, রনির যদি কোনো প্রেমিকা থাকে, তাহলে তখন আমি কি করব? আমার ভালোবাসা রনির কাছে প্রকাশ করার পর যদি আমাকে ফিরিয়ে দেয়? না, আর ভাবতেই পারছি না এসব। আমি রনির প্রেমে মাতোয়ারা।